আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা অত্যন্ত জনপ্রিয় খাবার তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে জর্দা। এই জর্দাটা কিন্তু কম বেশি সবাই আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। বিয়েবাড়িতে গেলে অনেকেই কিন্তু আমরা এই খাবারটা খুঁজে থাকি। এছাড়া কিন্তু ঈদ আয়োজনে ঘরেও আমরা এই খাবারটা বানিয়ে থাকি। তো আজকে আমি এই জর্দাটা তৈরি করব রাঁধুনি জর্দা মিক্স দিয়ে মাত্র 30 মিনিটে। এবং আপনাদেরকেও শিখিয়ে দিব কিভাবে রান্না করলে একদম বিয়েবাড়ির মতো শাহী জর্দাটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করব খুব সহজে আর অল্প সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণে। থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের এই জর্দা রেসিপিটি দেখে নেওয়া যাক। সহজভাবে কম সময়ে জর্দা তৈরি করতে চাইলে রাঁধুনি জর্দা মিক্স দিয়ে মাত্র 30 মিনিটে জর্দাটা তৈরি করে নিতে পারেন। এই হচ্ছে রাঁধুনি জর্দা মিক্সের প্যাকেট এবং প্যাকেটের গায়ে কিন্তু উপকরণ ও উপাদান, প্রস্তুত প্রণালী সব কিছু লিখে দেওয়া আছে। আপনারা খুব সহজেই এটি পড়ে তৈরি করে নিতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক প্যাকেটের ভিতরে কী রয়েছে। এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার ভিতর কি কি থাকে। এটার ভিতরে দুটো প্যাকেট থাকে, একটি হচ্ছে চালের প্যাকেট, অন্যটি হচ্ছে চিনি, বাদাম ও মশলার প্যাকেট। এই প্যাকেটে পরিমাণ মতো চিনি, এছাড়া বাদাম, কিশমিশ, এলাচ এই সমস্ত উপকরণ দেওয়া আছে। এখন আমি এই প্যাকেটগুলোকে একটা কেচির সাহায্যে কেটে একটা পাত্রে এই উপকরণগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘরে থাকা চাল দিয়েও এই জর্দাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটু ফুড কালার ব্যবহার করতে হবে। এছাড়া চিনি, বাদাম বা ড্রাই ফ্রুটস যেটা দিতে চান সেগুলো ব্যবহার করতে হবে। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে পানি গরম করতে দিয়েছি। আমি এখানে প্রায় 1 লিটারের মতো গরম পানি করতে দিয়েছি। পানিটা ফুটে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি সেই রাঁধুনি জর্দা মিক্স প্যাকেটে থাকা চালের প্যাকেটটি। তো এই সব চালগুলো আমি এখন ফুটিয়ে নেব। আমি চালগুলোকে প্রায় 80%-এর বেশি করে ফুটিয়ে নেব। আর এটা ফুটাতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আমার চুলার আঁচটা এখন ছিল মিডিয়াম হাইতে। যেহেতু প্যাকেটে থাকা এই চালের সাথে রং মিক্সড করা ছিল, তাই এখানে আর আলাদা করে জর্দার রং মিক্সড করতে হবে না। আর চালটা ঢালার সাথে সাথে চামচ দিয়ে একটু নেড়ে দেব যাতে নিচে তলানি না লেগে যায়। চালটা 80% ফোটা হয়ে গেলে এবার আমি চালটাকে ছাঁকতে দিয়ে দিয়েছি। পানি ছেঁকে নিয়ে আমি চালটাকে একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেব। অপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি বাটার এবং ঘি। বাটার দিলে কিন্তু এর ফ্লেভারটা খেতে দারুণ আসে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি অপর যে প্যাকেটটা রয়েছিল চিনি এবং ড্রাই ফ্রুটসের, সেইটা। এখন এটাকে আমি ঘি ও বাটারের সাহায্যে একটু ভালোভাবে ভেজে নেব, তাতে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো মাল্টার রস। আপনারা কিন্তু চাইলে এখানে কমলার রসটাও ব্যবহার করতে পারেন। এছাড়া 1/2 কাপ মাল্টার রস এবং 1/2 কাপ পানিও ব্যবহার করতে পারেন। তো মাল্টার রসটা দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে বলক তুলে নেব। আমি এখানে একটু ক্যারামেলের মতো তৈরি করে নেব, চিনিটা যাতে লেগে না যায় এবং ভালোভাবে ক্যারামেলটা তৈরি হয়, সেজন্য আমি এখানে মাল্টার রসটা ব্যবহার করছি। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেলে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে সেই ফোটানো চালগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়ে ফ্যানের নিচে ঠান্ডা করে রেখেছিলাম কিছুটা সময়। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর কোনো কাজ নেই। এখন বলক চলে আসলে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে দমে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে। এই পানি দিয়ে কিন্তু চালটা বাকি 20% সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা দিয়ে রান্নাটা হতে দিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেখছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। আপনারা কিন্তু চাইলে এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন, তবে মাওয়া হাতের কাছে না থাকলে গুঁড়ো দুধটা দিলেও চলবে। এরপর আমি চামচের সাহায্যে গুঁড়ো দুধটাকে কিন্তু জর্দার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে চিটচিটে ভাবটা দেখতে পাচ্ছেন বা পানি পানি ভাবটা রয়েছে, এটা কিন্তু চিনির শিরা। আর এটা কিন্তু পরবর্তীতে থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে।
শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মালটার খোসা কোরানো। একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন অবশ্যই যেন মালটার খোসার কোমল অংশটাই আসে, সাদা অংশটা আসে না যেন। সাদা অংশটা দিলে কিন্তু এটা তেতো লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় দমে দিয়ে দিব। এখনও কিন্তু অল্প অল্প পানি রয়ে গিয়েছে, তবে আমি আরেকটু পরে এটাকে নামিয়ে নেব। তাহলে কিন্তু ঠান্ডা হবার পর এটি পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্না হয়েছে। ফিরে আসছি জর্দাটা ঠান্ডা করার পর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আজকের এই জর্দা রেসিপি। আর এর ফ্লেভার বা ঘ্রাণের কথাটা আমি নাইবা বললাম, একদম মনে হচ্ছে যেন বিয়েবাড়ির জর্দাটার ঘ্রাণ আসছে। এরপর ডেকোরেশনের জন্য এখানে আমি ছোট ছোট বেবি সুইট দিয়ে দিয়েছি। আমি আজকে এখানে 3 রকমের বেবি সুইট ব্যবহার করছি, সাদা, কালো এবং লাল রঙের। তো বেবি সুইটগুলো কিভাবে তৈরি করবেন সেটাও আমি কোনো একদিন একটা রেসিপিতে দেখিয়ে দেব। এছাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণ দিয়ে জর্দাটাকে ডেকোরেশন করে নিতে পারেন। দেখে কিন্তু বুঝতেই পারছেন জর্দা রেসিপিটা কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু এটা একটু কালারফুল তাই কিন্তু বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু গলে যায়নি বা একদম চিটচিটেও হয়নি অথবা কম সেদ্ধও হয়নি। আপনারা কিন্তু চাইলে এখানে ডেকোরেশনের জন্য মোরব্বাও ব্যবহার করতে পারেন। আর এই মিষ্টিগুলো কিন্তু বাসায় খুব অল্প সময় গরুর দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি ইনশাল্লাহ সামনে কোনো একদিন এই মিষ্টি রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব। কেমন লাগলো আমার আজকের এই জর্দা রেসিপিটি? এই ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু এই জর্দা রেসিপিটা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়া বাড়িতে ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এটি বেশি করেও তৈরি করে নিতে পারেন। একবার হলেও আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তৈরি করে দেখবেন, তাহলে আপনার রেসিপিও হবে একদম বিয়েবাড়ির মতো। এটি কিন্তু আপনারা ঈদের 2 দিন আগে বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। খেতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফ্রিজে রাখলে কিন্তু জর্দাটা যদি নরম থাকে তাহলে ফ্রিজে রাখার পর কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যায়, তাই ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা কিন্তু অতিথি আসার আগে এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, সেটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রাঁধুনির রেডিমিক্স জর্দা রেসিপি? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চটপটির ডাবলি। এটিকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে না পারলে অন্তত 4 থেকে 5 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তবে ভালো হয় যদি চটপটির ডালটিকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন মাত্র 1 কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রাখার ফলে ফুলে কেমন ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি এই ডাবলিগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে ডাবলিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে নরমাল চুলাতেও একটা পাতিলে সেদ্ধ করে নিতে পারেন। এ পর্যায়ে আমি ডাবলিগুলোতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ এবং 1 চা চামচের মতো রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা। আপনারা চাইলে এখানে ঘরে তৈরি চটপটির মশলাও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মাত্র 10 থেকে 15 মিনিটে আমার ডাবলিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে উপরে খোসা ভেসে উঠেছে। এই খোসাগুলোর ভিতরে কিন্তু কোনো ডাবলি নেই, তাই এই খোসাগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই খোসাগুলো বেছে ফেলে দেওয়ার জন্য, তাহলে চটপটিটা খেতে ভালো লাগবে। নতুবা চটপটিটা খেতে তেমন একটা ভালো লাগবে না যদি খোসাগুলো থেকে যায়। এই পর্যায়ে আমি চটপটি তেঁতুলের টকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা মিষ্টি তেঁতুল। আমি এখান থেকে একটা বাটিতে প্রায় 5 থেকে 6টা তেঁতুল ভেঙে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, ঠিক যতটা তেঁতুলের টক বানাতে চান সেই অনুযায়ী। আজকের চটপটির জন্য আমি এখানে 5 থেকে 6টা লম্বা তেঁতুল নিয়ে নিয়েছি। এবার এই তেঁতুলগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো।
আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে তেঁতুল থেকে তেঁতুলের পিউরিটা বের করে নেওয়া খুব সহজ হয়ে যাবে। দেখতে পাবেন আমি তেঁতুলগুলোকে ভালোভাবে পানির সাথে ডলে দিচ্ছি যাতে খুব সহজেই ভিজে যায়। চটপটি একটি অত্যন্ত লোভনীয় খাবার। বুড়ো থেকে বাচ্চা সবাই এটি খুব পছন্দ করে থাকে। তবে এই চটপটিটি তৈরি করা অনেক সহজ। যদি আপনি এই রেসিপিটি ফলো করে একবার তৈরি করতে পারেন, দেখবেন খুবই সহজ। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর আমার তেঁতুল থেকে তেঁতুলের পিউরিটা বের হয়ে গিয়েছে। এখন আমি এই তেঁতুলের অবশিষ্ট অংশগুলোকে বেছে বেছে ফেলে দেব। আমি হাতের সাহায্যে এভাবে চিপে চিপে তেঁতুলের অবশিষ্ট অংশ বা ছাবাগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে তেঁতুলের পিউরিটা আলাদা করে নিতে পারেন এবং ছাবা বা অতিরিক্ত অংশটাকে ফেলে দিতে পারেন। আমি একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে তেঁতুলের ছাবা ও বিচিটা ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলের পিউরিটা কতটা ঘন হয়েছে এবং কতটা পিউরি বের হয়েছে মাত্র 4 থেকে 5টি তেঁতুল থেকে। এখন আমার কাছে এই তেঁতুলের পিউরিটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে পিউরিটাকে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে তেঁতুলের পিউরির ঘনত্বটা সঠিক মনে হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চটপটি মসলা 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া এবং আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই সবগুলো উপকরণকে এখন আমি একটা ভালো চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই আমার তেঁতুলের পিউরিটা তৈরি হয়ে যাবে। আমি তেঁতুলের পিউরিটা এরকম ঘনত্বেই খেতে চাই। তবে যদি আপনারা আরেকটু পাতলা করতে চান তাহলে এখানে আরেকটু পানি অ্যাড করে নিবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি লবণটা একবার চেক করে নিব। এরপর আমি চটপটির ডালটাকে তৈরি করে নেব। এখানে আমি সেদ্ধ করে রাখা চটপটির ডালটা একটা বোলে নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চটপটির মসলা। এরপর এখানে আমি আরো কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম সেদ্ধ, ধনেপাতা কুচি এবং শসা কুচি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এর জন্য কিন্তু চটপটিতে একটা আলাদা রকমের ঘ্রাণ আসবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ। এখন আমি সেদ্ধ ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই চটপটিটি। আপনারাও চাইলে এইভাবে একই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখবেন একদম দোকানের স্বাদকেও হার মানাবে আপনার এই চটপটি। আমার আজকের এই চটপটির রেসিপিটি ফলো করে যদি তৈরি করে থাকেন বাসায় তাহলে দেখবেন সবাই আপনার চটপটির ফ্যান হয়ে যাবে। একদম শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা তেঁতুলের টক। তেঁতুলের টকটা দিয়ে দেবার পর এখন আমি এখানে দিয়ে দিব ফুচকা। এখানে আমি বাজার থেকে কিনে আনা রেডিমেড প্যাকেটের ফুচকাটা তেলে ভেজে নিয়েছি। এখন আমি এই ফুচকাগুলোকে হাতের সাহায্যে ঘুরিয়ে ছোট ছোট টুকরো করে চটপটির উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ফুচকাটা ভেঙে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলে চটপটিটা খেতে কিন্তু আরো বেশি মজার হয়। তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে চটপটিটা রেডি করে নিতে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ঘরোয়া মসলায় চটপটি। আপনারাও কিন্তু চাইলে ঈদ আয়োজনে এই রেসিপিটি অবশ্যই রাখতে পারেন। ঘরে চটপটি তৈরি করাকে অনেকে অনেক ঝামেলার মনে করে, কিন্তু আজকের রেসিপিটি তো দেখে নিলেন কতটা সহজ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন।
আমার চ্যানেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ঈদের চটজলদি ডেজার্ট সেমাইয়ের মিঠে টুকরা বা সেমাইয়ের বরফি তৈরি করে দেখাবো। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই বরফিটা তৈরি করার জন্য আমি এখানে ভার্মিসেলি বা চিকন সেমাইটা নিয়েছি, যেটা দিয়ে আমরা সাধারণত দুধ সেমাই রান্না করে থাকি। এরপর এই সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো টুকরো করে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এই সেমাইগুলা। নরমালি সেমাই রান্নার জন্য যেরকম গুঁড়ো তার থেকে একটু বেশি গুঁড়ো করে নিতে হবে। সেমাইটা বেশি ছোট করে নিলে সেমাইটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে যখন বরফিটা তৈরি করবেন। এছাড়া বরফিটা তৈরি করাও আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম ভাবে গুঁড়ো করে নেওয়ার জন্য। আবার কেউ ব্লেন্ড করতে যায়েন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে ভার্মিসেলির পরিবর্তে লাচ্ছা সেমাই দিয়েও এই একই ডেজার্টটা তৈরি করতে পারেন। প্রসেসটা সেম থাকবে, জাস্ট এখানে লাচ্ছা সেমাইটা অ্যাড করবেন। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঘি। খেয়াল রাখবেন এই সময় চুলার আঁচটা যেন মিডিয়াম লোতে থাকে। আমি সামান্য পরিমাণে বাটারও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ঘি বা বাটার যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। সামান্য একটু গরম হবার পর আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলোকে প্যানের ভিতর ঢেলে দিচ্ছি। তারপরে কিন্তু এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নেবেন। যেহেতু আজকের রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না, তাই সেমাইটাকে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয় বা কাঁচা ভাব না থাকে, খেতে খারাপ না লাগে। আমি এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এটি দিয়ে দিবেন। আপনারা কিন্তু এখানে চাইলে নারিকেল গুঁড়ো অথবা বাদামের গুঁড়ো দিতে পারেন। আমি সেটি দিব না, শুধু সেমাই দিয়ে আজকে বরফিটা তৈরি করব। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলো দিতে পারেন। এখানে আমি এখন ১ টিনের অর্ধেক পরিমাণ আম কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু সেমাই ব্যবহার করছেন বা সেমাইটা আঠালো হতে যতটুকু কনডেন্স মিল্ক প্রয়োজন ততটুকু বুঝে শুনে দিয়ে দিবেন। আমি আজকে যতটুকু সেমাই নিয়েছি তার জন্য আমার ১ টিনের অর্ধেক পরিমাণ কনডেন্স মিল্ক প্রয়োজন হয়েছে। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কনডেন্স মিল্ক গুলোকে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। কনডেন্স মিল্ক দেওয়ার ৫ মিনিটের মাথায় দেখতে পাবেন এই সেমাইটা কিন্তু আঠালো হয়ে আসবে এবং এরকম প্যানের গা ছেড়ে যাবে যখন, তখন বুঝবেন সেমাইটা প্রায় হয়ে গিয়েছে। এটিকে কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন আমি সেমাইটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সেমাইয়ের বরফিগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু কুকি কাটার ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা কিন্তু ওষুধের মুখা বা যেকোনো ছোট সাইজের বাটি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ১ম এ আমি কুকি কাটারের গায়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে চেপে চেপে সেমাইটাকে বসিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে কুকি কাটারের ভিতর দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। তারপরে সাবধানে আমি কুকি কাটারটাকে সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা চাকতির মতো হয়ে গিয়েছে। এরপর আপনি বাইরে যে অসমান অংশগুলো সেগুলোকে কিন্তু চাইলে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সমান করে দিতে পারেন। যেহেতু সেমাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজেই কিন্তু এটাকে শেপ করা যাবে। একই প্রসেসে কিন্তু আমি বিভিন্ন শেপের সেমাইয়ের বরফিগুলোকে তৈরি করে নেব। চেষ্টা করবেন সেমাই গরম থাকা অবস্থায় এই বরফিগুলোকে ডিজাইন করে নেওয়ার জন্য। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন শক্ত হয়ে যাবে। তখন আপনি চাইলেও এটাকে ডিজাইন করে নিতে পারবেন না। তো আমি এখানে ফুলের একটা কুকি কাটার নিয়েছি। এটির ভিতরেও আমি সেম প্রসেসে হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি। একই প্রসেস ফলো করে আমি আরো বিভিন্নভাবে সবগুলো সেমাই তৈরি করে নেব। সেমাইয়ের এই মিঠা টুকরা বা বিস্কিট বরফি কিন্তু খুবই সহজ, যেটা আপনারা মাত্র ১৫ মিনিটে বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। তো ঈদের দিন কিন্তু সকল রান্নাবাড়া শেষে এটা মাত্র ১৫ মিনিটে তৈরি করে নিতে পারেন এবং এটি কিন্তু আপনার টেবিলের সৌন্দর্য বর্ধন করবে। আর এটি খেতেও অনেক বেশি মজাদার হয়। আপনি চাইলে ঈদের দিন সকালে উঠে ঝটপট এটি তৈরি করে নিতে পারেন ঈদের নাস্তা হিসেবে। আর একবার বানিয়ে ফ্রিজের বাইরে কিন্তু এটি ৭ দিন পর্যন্ত ভালো থাকে।
তো এখন আমি একটা লাভ শেপে এটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু বড় সাইজের কুকি কাটারও নিতে পারেন। আমি আজকে ছোট, ছোট কুকি কাটার দিয়ে এটা তৈরি করছি। অথবা যেকোনো শেপের বাটি বা বোতলের ক্যাপ এগুলো দিয়েও এই বরফিটার শেপ দিয়ে নিতে পারেন। অথবা হাতের সাহায্যে আপনারা লাড্ডুর মতো করেও এটা তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু অনেক রসালো এবং মুচমুচে একটা সেমাই খাবার হবে। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটি খুব পছন্দ করে খাবে। তাই চেষ্টা করবেন একবার হলেও আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখার জন্য। আমার কিন্তু এই সেমাইয়ের বরফিটা খুব বেশি পছন্দ। দেখতেই পাচ্ছেন খুব সহজে কুকি কাটারের সাহায্যে আমি কতগুলো সেমাই ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই সেমাইগুলো উপর দিয়ে ডেকোরেশন করার জন্য এখানে কিছু পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছোট, ছোট করে পেস্তা বাদামগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যেকোনো উপকরণ দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তাতে কিন্তু সেমাইয়ের বরফিগুলো দেখতে সুন্দর হয়। আর টেবিলে এর ডেকোরেশনটা সুন্দর থাকলে টেবিলের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো আমার সবগুলো সেমাইয়ের বরফি তৈরি করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই ডেজার্টটি দেখতেই পাচ্ছেন। এখন আমি সেই কুচি করে রাখা বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিব। আমি একটা প্লেটে এভাবে সেমাইগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর উপর দিয়ে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। বরফিগুলো দেখতে আপনাদের কাছে অনেক বেশি শক্ত ও টাইট মনে হচ্ছে। হ্যাঁ, একটু টাইট থাকবে তবে অনেক বেশি শক্ত হবে না। খেতে কিন্তু এটা অনেক মুচমুচে লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের কাছে যদি ভালো থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফুচকার ভিতরের পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডাবলি। ডাবলি বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে নিয়েছি। তো এখানে আমি 2 কাপের মতো ডাবলি নিয়েছি, যেটা কিন্তু ফুলে এরকম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে ফুচকার পুরটা অন্যভাবেও তৈরি করতে পারেন, তবে আমি সচরাচর যেভাবে তৈরি করে থাকি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। চাইলে কিন্তু এই ডাবলি বুটটা সময় না থাকলে 3-4 ঘন্টা ভিজিয়েও নিতে পারেন। এবার আমি এই ডাবলি বুটগুলোকে পরিষ্কার একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছু মিনিট। এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চটপটি মশলা এবং স্বাদমতো লবণ। এই মশলাগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ডাবলিটাকে সেদ্ধ করে নেব। বুটটাকে একদম গলিয়ে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে থাকতে হবে। সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন এখানে খোসাগুলো বের হয়ে এসেছে। তো আমি একটা চামচের সাহায্যে খোসাগুলোকে আলাদা করে দিচ্ছি, নতুবা কিন্তু খাওয়ার সময় খারাপ লাগবে। তাই চেষ্টা করবেন খোসাগুলোকে ফেলে দেওয়ার জন্য। এরপর আমি তেঁতুলের টকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আস্ত পাকা তেঁতুল। এখন আমি এখান থেকে যতটুকু পরিমাণ টক তৈরি করব ততটুকু তেঁতুল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো দোকান থেকে, মুদি দোকান থেকে এটা কিনতে পারবেন। তো তেঁতুলটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি এতটুকু তেঁতুল দিয়ে তেঁতুলের টকটা তৈরি করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাবার পানি। পানিটা দিয়ে এবার আমি তেঁতুলটাকে হাতের সাহায্যে চটকে এর পাল্পটাকে বের করে নেব এবং বিচি ও আঁশ যেটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দেব।
দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলটা কিন্তু গোলানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে এর বিচি এবং আঁশটাকে কিন্তু ফেলে দেব। শুধু পাল্পযুক্ত যে পানির তেঁতুলের রসটা থাকবে সেটাকেই আমরা নেব। আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে চেপে চেপে এর আঁশ অংশটাকে ফেলে দিচ্ছি, সাথে বিচির অংশটাকে ফেলে দিচ্ছি। বাইরে মামারা যে তেঁতুলের টকটা তৈরি করে সেটার কিন্তু একটা আলাদা স্বাদ রয়েছে। আপনারাও কিন্তু কিছু মশলা অ্যাড করে বাইরেতেই সেই রকম স্বাদের তেঁতুলের টক তৈরি করে নিতে পারেন। তবে বাইরের তেঁতুলের টকটা কিন্তু অস্বাস্থ্যকর পানি ব্যবহার করা হয়ে থাকে, তাই চেষ্টা করবেন যখন মন চাইবে ঘরে এভাবে তৈরি করে খাবেন। তো আমি এখানে আরও একটু পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আরও আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খাবার লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আরও এখানে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আরও এখানে দিয়ে দিচ্ছি একটু চটপটি মশলা বা জিরে গুঁড়া এবং সবশেষে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই সবগুলো উপকরণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি তেঁতুলের টকটাকে তৈরি করে একটা সাইডে রেখে দেব। তো তেঁতুলের টকটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি সেই সেদ্ধ করে রাখা ডাবলি বুট। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চটপটি মশলা। আমি এখানে আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং 2টো সেদ্ধ ডিম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে আমি ফুচকার পুরটাকে রেডি করে নিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা কিন্তু চাইলে শসাটা পুর দেওয়ার পরেও দিতে পারেন উপর দিয়ে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সবগুলো উপকরণ দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু আমি নেড়ে চেড়ে ফুচকার পুরটা রেডি করে নেব। এখন আমি চুলায় চলে আসলাম ফুচকাটা ভাজার জন্য। অনেক সময় ময়দা দিয়ে ফুচকাটা ভাজলে ফুচকাটা ফুলে ওঠে না, তাই আমি আজকে ইনস্ট্যান্ট ফুচকা কিনে এনেছি আর এই ফুচকাটা আমি গরম তেলে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবগুলো ফুচকা কিন্তু এভাবে ভেজে উঠেছে। সবগুলো ফুচকাই কিন্তু গোল গোল হয়ে ফুলে উঠেছে। এজন্য আমি আজকে বাইরে থেকে ইনস্ট্যান্ট এই ফুচকাটা কিনে এনেছি। তো আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু ফুচকাটা রেডি করার পালা। যেহেতু আজকে আমি দই ফুচকা তৈরি করব, তাই এখানে আমি রেস্টুরেন্টের স্টাইলে বিভিন্ন উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি ফুচকা, নিয়েছি আনারদানা, নিয়েছি চানাচুর, নিয়েছি টক দই, আরও নিয়েছি কাঁচা মরিচ কুচি, নিয়েছি সেই ফুচকার পুরটা, নিয়েছি ডিম এবং নিয়েছি শসা কুচি আর সেই টক পানিটা। এবার চলুন ফুচকাটা তৈরি করে নেওয়া যাক। এখন আমি হাতের সাহায্যে ফুচকার উপর থেকে একটু অংশ ভেঙে দেব। এরপর সেখানে সেই ডাবলি বুটের পুরটাকে দিয়ে দিব। ডাবলি বুটের পুরটা দেওয়ার পর কিন্তু একে একে সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি কয়েকটা ফুচকায় ডাবলি বুটের উপকরণ দিয়ে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিছুটা অংশ ভেঙে এরপরে কিন্তু পুরটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো ফুচকায় আমি ডাবলি বুটের পুরটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা মরিচ কুচি, এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো শসা কুচি, শসা কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমের কুচি, ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই টক দই।
দই ফুচকা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর রেস্টুরেন্টে কিন্তু ঠিক এইভাবেই দই ফুচকাটা তৈরি করে থাকে। তো আপনারা কিন্তু চাইলে রেস্টুরেন্টের সাথে বাসায় তৈরি করে নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে টক পানিটা, সেই তেঁতুলের টক পানিটা যেটা তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি উপর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চানাচুর, এবং সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি আনারদানা। এই ফুচকাটা খেতে এতটা মজা লাগে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই ফুচকাটা কতটা মজার হয়। কেমন লাগলো আমার আজকের এই দই ফুচকা রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।